একেই বলে পেটের ছেলে আর পরের ছেলের তফাত। তুমি কিছুই বললে না, আমাকে এত কথা শুনিয়ে গেল। কি এমন মহা পাপের কথা বলেছি আমি? যেটাতে কোনো লাভ হয় না সেটা রেখে পালন করে কি লাভ? অনাথ এদের রেখে ফ্রিতে খাইয়ে দাইয়ে কি লাভ? তাও তো আশ্রমটা ভেঙে ফেললে সেই জমিতে লুক ধরিয়ে চাষাবাদ করিয়ে অনেক টাকা পাওয়া যাবে। টাকাটা তো আমাদেরই কাজে লাগবে। রেনু চুপ করো। আশ্রমটা শান্তির নামে দলিল করা। শান্তি অবর্তমানে এটা এখন শান্তর নামে হয়ে গেছে। যেই দিন শান্তর 18 বছর পূর্ণ হবে সেই দিনই শান্তর অনুমতি ছাড়া কিছু করলে পুলিশ ধরবে তোমাকে। আর শান্ত যখন না করে দিয়েছে তুমি নাক গলাচ্ছ কেন? তোমার আর মিতুলের নামে কি আমি সম্পত্তি কম লিখে দিয়েছি? তো আমার সায়ন, ও কি তোমার ছেলে না? না, আমার ছেলে না। ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই। তাও তো ওকে আমি মৃত্যুর পরিমাণ সম্পত্তি লিখিতভাবে দিয়েছি তোমার আকুতিতে। খুঁচা দিচ্ছ? রোজ রোজ এসব করে, এসবের ভয়ে আমি ঢাকা থেকে আসতে চাই না এখানে। উফ। শান্ত আলমারি থেকে আরেকটা জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। আহানার জ্ঞান ফিরতে লাফ দিয়ে উঠে বসলো, পায়ের দিকে তাকালো, লাল হয়ে আছে। সব মনে পড়তে কেঁপে উঠলো ভয়ে। কপালের ঘাম মুছে নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না নেই, শান্তর জ্যাকেট। এটা তো আমার ওনা, কই? আহানা হাঁটুর উপর থেকে পাজামা টেনে দেখলো ওড়নার ছেঁড়া টুকরা দিয়ে পা বাঁধা। উফ, এই লোকটাও না আমরা নতুন জামার ওনা ছিঁড়ে ফেললো আমার। এবার আমি কি পরবো জামার সাথে? বেয়াদব কোথাকার! আহানা বিছানা থেকে নামতেই দেখলো আরিফুদ্দিন সালেহা বেগমের কবরের উপর থেকে পাতা সরাচ্ছেন। আহানা এগিয়ে গেল সেদিকে। আরে আহানা, তোমার শরীর কেমন এখন? ভালো। আরিফুদ্দিন আবারও নিজের কাজে মন দিলেন। একটা প্রশ্ন করব? বলো। আমাকে এই আশ্রমে কে রেখে গিয়েছিলেন বলবেন? কথাটা শুনে আরিফুদ্দিন মুখটা ফ্যাকাশে করে ফেললেন, তারপর আবারও কাজে মন দিলেন। বলুন না, আমি জানতে চাই আমার মা বাবা কে ছিল। মারে, আমি চাই না তুই কষ্ট পা, আমাকে জিজ্ঞেস করিস না। প্লিজ বলুন না, আমি শুনতে চাই। আমি কষ্ট পাবো না। যার জীবনে কষ্টের সাগর আছে তাকে আর নদী পরিমাণ কষ্টের কি ভয় দেখান? আরিফুদ্দিন পাতা হাত থেকে ফেলে চশমাটা খুলে গায়ের শার্ট দিয়ে মুছতে মুছতে গিয়ে উঠানে থাকা একটা চেয়ারে বসলেন। সেদিন আমি আশ্রমের ময়লা ফেলতে গিয়েছিলাম দূরের ডোবাটায়। ময়লা ফেলে দু কদম হাঁটতেই কান্নার আওয়াজে থেমে গিয়েছিলাম। সেখানে গিয়ে পাগলের মতো ময়লা হাতাতে হাতাতে একটা পলিথিনে পেলাম ভেতরে রক্ত মাখা একটি শিশু, মেয়ে শিশু, কেঁদেই যাচ্ছে। দেখে মনে হয়েছে সে দুনিয়াতে এসেছে 1 কি 2 ঘন্টা হয়েছে মাত্র। তার মধ্যেই তাকে দুনিয়ার নিষ্ঠুরতম পরিস্থিতিতে ফেলে গেছে তার মা, হয়তো নয়তো তার বাবা, হয়তো অবৈধ, আর নয়তো অন্য কোনো কারণ। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আশ্রমে ফিরে গিয়েছিলাম। তখন আশ্রমের শান্তিমা এসেছিল বাচ্চাদের দেখতে। উনি আমার হাতে বাচ্চাটাকে দেখে চমকে উঠলেন। আমি কিছু বলার আগেই আমার হাত থেকে তাকে নিয়ে উনি ভেতরে চলে গেলেন। চিৎকার করে বললেন গরম পানি আনতে। বাচ্চাদের কেবিন থেকে দুধের ফিটার এনে তিনি সর্বপ্রথম বাচ্চাটার মুখে খাবার তুলেছিলেন। সেই বাচ্চাটা হলে তুমি। শান্তিমা ডাক্তার কবিরাজ দিয়ে তোমাকে সুস্থ করে ফেলেছিল, কারণ সেদিন ময়লা ডোবায় থেকে তোমার অবস্থা অনেক জটিল ছিল, নাকে মুখে পানি ঢুকে গিয়েছিল। শান্তিমা তোমার নাম দিয়েছিল আহানা ইয়াসমিন। তারা কয়েক বছরের জন্য সিলেটে চলে গেছিল। শান্তর বাবার চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে শান্তির মা একজন ম্যানেজার আনলেন, তোমার সালেহা মা। ওনাকে বলে গিয়েছিলেন তোমাকে যেন আলাদাভাবে আদর করে সব সময়, কারণ তোমার মুখটা ছিল চাঁদের টুকরো, যেই দেখতো সেই মাশাল্লাহ বলে উঠতো। এমনকি সালেহাকে তোমার পড়াশোনার সব খরচের একটা মোটা অঙ্কের চেক দিয়ে গেছিলেন শান্তিমা। আহারে, উনি যদি আজ তোমাকে দেখতো খুব খুশি হতো। সেবার তিনি শেষবারের মতন তোমারকে দেখেছিল, কারণ তোমার যখন 8 বছর তখনই তিনি সিলেট থেকে ফেরেন এবং শয্যাশায়ী রোগী হয়ে ক্যান্সার ধরা পড়ে। তার আগে তিনি প্রতিদিন বিকালে আশ্রমে দেখতে আসতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে একদিনও আসতেন না। এরপর মাত্র 1 কি 2 বছর এই মরণ ব্যাধির সাথে লড়াই করে তিনি মারা যান। তোমার তখন মনে হয় 10 বছর ছিল, এখন উনি মারা যাওয়ার 10টা বছর হয়ে গেছে। আয়না চোখ মুছতে মুছতে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। কিছুটা দ্রুতগতিতে হেঁটে যাচ্ছে সে। আরিফ আঙ্কেলের আর কোনো কথা শোনার ক্ষমতা নেই তার। তার মা বাবা তাকে পৃথিবীতে এনে ভুল করেছিল, তাই তাকে ময়লা ফেলার ডোবায় ফেলে চলে গিয়েছিল। সেদিন মরে গেলে আজ এত কিছু হতো না। কেন মরলাম না আমি? কেন?
আহানা হাঁটতে হাঁটতে শান্তর সাথে ধাক্কা খেলো। শান্ত ফোনের টর্চটা সামনে ধরতেই দেখলো আহানার চোখের পানিতে সারা মুখ ভিজে আছে। আহানা শান্তকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদে দিল। শান্ত কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আহানা চিৎকার করে কাঁদছে। আমা- আমাকে আমার আমাকে আমার বাবা মা ডোবায় ফেলে গিয়েছিল। আমি তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিলাম। আমাকে ডোবায় ফেলে চলে গেছে তারা। পৃথিবীর আলো দেখার সাথে সাথেই ফেলে গেছে আমায়। আমি সেদিন কেন মরিনি শান্ত? কেন মরিনি আমি সেদিন? আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে? আমি আর কষ্ট নিতে পারছি না শান্ত। আমার দম বন্ধ হয়ে আসে। কেন আমি অনাথ? আমার মা বাবা কোথাও নেই, কেউ নেই। আহানা কেঁপে কেঁপে কথা বলছে। শান্ত হাত উঠিয়ে আহানার পিঠের উপর রাখলো। সে কি বলবে তার কিচ্ছু বলার নেই। আহানার চোখের পানিতে শান্তর জ্যাকেটের ভেতরে টি শার্ট ভিজে। খালি মাটির রাস্তা, দুপাশে ঝাউ গাছ, ঘুটঘুটে অন্ধকার। শান্ত চুপ করে আছে। আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে আবারও কেঁদে দিল। এটা বলতে বলতে যে আমি আপনার চেয়ে বেশি বুঝি মা বাবা হারার কষ্ট। আপনি তো মা হারিয়েছেন, আর আমি তো কোনোদিনও তাদের দেখিনি চোখে। আপনাকে তো আপনার মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, আর আমাকে কেউ কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। হামাগুড়ি দিয়ে মাটিতে থেকেও খাবার নিয়েছি, আমি খেয়েছি। আরিফ আঙ্কেল বলেছে আমাকে, জানেন, আমার রক্ত মাখা শরীর ফেলে গেছে আমাকে। আমি কি এতটাই খারাপ? আমি অবৈধ সন্তান। আহানা শান্তর জ্যাকেটটা ছেড়ে মাটিতে বসে পড়ল। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, 2 দিন ধরে ডক্টর দিয়ে আমার প্রাণ বাঁচানো হয়েছিল। সেদিন মরে গেলে কি হতো না? সব চুকে যেত না? আহানা জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর কথা বলতে পারছে না। শান্ত দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মানুষের দেখাশোনার জন্য মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, খালা খালু, ফুপা ফুপু, বাবা মামি, আরো কত কে থাকে। আর আমার জন্য কাউকে রাখেননি আল্লাহ। আমাকে একা ঠেলে দিয়ে লাগিয়ে দিল নিজের জন্য পরিশ্রম করে জীবন কাটাতে। অনাথদের যে আশ্রমেও সারা জীবন ঠাঁই হয় না। 18 বছর হতে না হতে বাধ্য হয়েছে এখান থেকে চলে যেতে। সেদিন আমার হাতে ছিল 100 টাকার একটা নোট। আমি সেই 100 টাকা দিয়ে অর্ধেক কেটে আর অর্ধেক ট্রেনে করে ঢাকায় গিয়েছিলাম। সবাই বলেছিল ঢাকায় গেলে সব পাবো। সব তো পেয়েছি, কিন্তু সব তো টাকা ছাড়া পাওয়া যায় না। এটা তো কেউ বলেনি আমায়। তারেক রহমানের বাসা ভাড়া নিয়েছিলাম আশ্রম থেকে বের হওয়ার 2 দিন পর। এই 2 দিন আমি ফুটপাতে ছিলাম। ফুটপাতের মানুষদের দেখেছিলাম, একবেলা খেলে আরেক বেলা পানির ঘটি নিয়ে বসে থাকতো তারা। আর আমি তো সেই 2 দিন এক বেলাও খাবার পাইনি। তাদের থেকে পানি নিয়ে খেয়েছিলাম আমি। বাসা ভাড়া নিয়ে তারেক আঙ্কেলের পরিচিত একজন মেয়েকে টিউশনি করানো শুরু করেছিলাম আমি। এই জন্য আমি তারেক রহমানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তাই তার সমস্ত খোটা দেওয়া কথাও আমি আজও মুখ বুজে সহ্য করি। অ্যাডভান্স টাকা নিয়ে তার হাতে তুলে দিয়েছিলাম আমি। সেখান থেকে 100 টাকা বাঁচিয়ে ওই 100 টাকা দিয়ে আমি শুধু চাল আর নুন কিনেছিলাম। বিমার কড়ি কাপড় পাতিলে রান্না করে ভাত আর নুন দিয়ে আমার জীবন শুরু হয়েছে 2 বছর আগে। ঢাকায় পা রেখে সেদিন নিজেকে আমার অনাথের চেয়েও অসহায় মনে হয়েছিল। কারণ আমার পাশে সেদিন আমার ছায়াটাও ছিল না। অন্ধকারে কার ছায়া থাকে তার সাথে বলেন? আমি আসলেই বুঝি না আমি কি দোষ করেছিলাম। আমার মা বাবার কি ক্ষতি ছিল সেদিন? আমাকে কেন ডোবায় ফেলে দিয়েছিল তারা? আমি কি এত জঘন্য কারণ নিয়ে আমি জন্মেছিলাম? জন্ম হওয়ার সাথে সাথে একটা সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান হয় তার মায়ের কোল। তাহলে আমার বেলায় কেন উল্টোটা হলো? আমার জন্য ডোবা কেন ছিল? ঠিক আছে, ফেলে দিয়েছে, কি দরকার ছিল আমাকে বাঁচিয়ে রাখার? এইসব দেখানোর জন্য কি বেঁচে আছি আমি? একটা সন্তানের কাছে মা বাবা কি তারা তো নিজেরাও সন্তান জানে না, হয়তো জানলে এইভাবে ডুবাই ফেলতেন না। আবার অনেক নাম, আহানা, অপয়া, অভাগী, অলক্ষী, আর আজ আরো একটা নাম পেলাম আমি, অবৈধ। আত্মহত্যা মহাপাপ না হলে আমি এই জীবনের মায়া ত্যাগ করে অনেক আগে ত্যাগ করতাম। আমি আর পারছি না এত কিছু সহ্য করতে। আমিও তো মানুষ, আমার সাথেই কেন এমন হতে গেল? শান্ত হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিচু হয়ে আহানার হাত টেনে ওকে মাটি থেকে উঠালো। আহানা, নিজেকে সামলাও। আহানা কান্না থামিয়ে শক্ত হয়ে দাঁড়াতে গিয়েও পারল না, পড়ে যাচ্ছে বারবার। শান্ত আহানার হাত ছাড়েনি এখনো। পিঠের উপর দিয়ে হাত নিয়ে ওকে শক্ত করে ধরল। আহানার শান্ত চুপচাপ হেঁটে চলেছে। দুজনার একজনার মুখেও কোনো কথা নেই। আশ্রমে এসে শান্ত আহানাকে সেই রুমে নিয়ে আসলো।
টেবিল থেকে এক গ্লাস পানি এনে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা পানির গ্লাসটা নিয়ে চুপ করে বসে আছে। শান্ত রুম থেকে বেরিয়ে গিয়ে আশ্রমের রান্নাঘর থেকে এক প্লেট খাবার নিয়ে আসলো। আহানা পানি খেয়ে এখনো কাঁদছে। শান্ত চেয়ার টেনে ওর সামনে বরাবর বসলো। ভাতের লোকমা বানাতে বানাতে বলল, যখন আমি কাঁদতাম, কিছু খেতে চাইতাম না, তখন আমার মা আমাকে নিজের হাতে খাইয়ে দিত। তুমি বলেছিলে তোমাকে কেউ নিজের হাতে খাইয়ে দেয়নি। চলো, আজ আমি তোমাকে খাইয়ে দিব। শান্ত আহানার মুখের সামনে লোকমা ধরল। আহানা চোখ মুছে বলল, না। দরকার নেই, আমি নিজে খেতে পারবো। তুমি নিজের হাতে খেতে গেলে কম খাবা, আমি তোমাকে বেশি করে খাইয়ে দিব। শান্ত আহানার মুখে লোকমাটা দিয়ে দিল। আরিফ আঙ্কেল দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে। শান্ত একেবারে ওর মায়ের মতো হয়েছে। ওর মায়েরও অন্যের কষ্ট সহ্য হতো না। সবাইকে এমনভাবে ভালোবাসতেন যেন সবাই তার আপন। আপনার জ্যাকেটটা। রেখে দাও, ঢাকায় ফিরলে দিও না হয়। আর তোমার ওড়না তো আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমার কাছে আরেকটা জামা আছে, তার ওড়না পরবো আপাতত। ঠিক আছে। শান্ত আহানাকে পুরো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে গেল। অনেক অনেক কান্না করার ফলে আহানা বালিশে মাথা রাখতেই ঘুম এসে গেল তার। শান্ত আস্তে করে আবারও রুমে এসে লাইটটা অফ করে চলে গেল। আঙ্কেল, আমি আসি। কাল তো ঈদ, কাল আবার দেখা হবে না আমাদের সময়। আচ্ছা বাবা। শান্ত চলে গেল বাসার দিকে। বাসায় ফিরে দেখলো সায়ন ডাইনিংয়ে বসে খাচ্ছে। বাবা টিভি দেখছেন। শান্তকে দেখে ওকে টেনে এনে ডাইনিংয়ে বসালো। মুরগির লেগ পিসটা শান্তর খুব প্রিয়, আর শান্তর বাবারও। শান্তর মা সবসময় একটা মুরগি রাতলে লেগ পিস দুইটা শান্ত আর তার বাবাকে দিতেন। শান্ত চোখ বন্ধ করে স্মৃতি মনে করে মুচকি এসে চোখ খুলে দেখলো ওর পাতে মুরগির অন্য একটা পিস, লেগ পিস বাবার পাতে, আরেকটা সায়নের পাতে। বাবার এদিকে খেয়ালই নেই। তিনি আশ্রমের কথা বলছেন আর খাচ্ছেন। শান্ত চুপচাপ খেয়ে নিজের রুমে আসলো। খালা কফি দিয়ে গেছেন। শান্ত কফিটা নিয়ে জানালার দিকে তাকিয়ে বসে আহানার কথা ভাবতে লাগলো। না জেনে ওকে এতদিন অনেক কষ্ট দিয়েছি। এখন তো মনে হয় আমি ছাড়া ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার উচিত ওকে আগলে রাখা। কফি শেষ করে সিগারেট নিতেই দরজায় নক হলো। বাবা কোমরে হাত দিয়ে এসে শান্তর হাত থেকে সিগারেট নিয়ে নিলেন। তোকে মানা করি না, খাবি না এইসব। বাবা, খেতে দাও না, এটা খেলে শরীর ভালো থাকে আমার। শান্ত, এটা কোনো ওষুধ না, ওকে? আমাকে বোঝাতে হবে না। রাত হয়েছে, শুয়ে পড়ো। কাল সকাল থেকে অনেক কাজ। বাবার কথা রক্ষার্থে শান্ত চাদর টেনে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল পাঞ্জাবি পরে বাবার সাথে গেল ঈদের নামাজ পড়তে। আহানা একটা ছোট বাচ্চার সাথে ছোটাছুটি করছে। দৌড়াতে দৌড়াতে একদম শান্তর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শান্ত আশ্রমে এসে এতক্ষণ আহানার দুষ্টুমি দেখছিল। পরনে তার সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, হাতে যায় নামাজ। আহানা অবাক হয়ে তাকিয়ে থেকে চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত দাঁড়াতে বলল, কি? সালাম দিবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও তোমার ঈদ সালামি। লাগবে না। আরে রাখো রাখো। শান্ত আহানার হাত টেনে ধরে 5,000 টাকা ওর হাতের ভিতর ঢুকিয়ে দিল। আহানা শান্তর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হাতে থাকা টাকাগুলোর দিকে তাকালো। এত টাকা দিলেন কেন? লাগবে না। দিয়ে ফেলেছি, কিছু করার নেই। বাই বাই। শান্ত নিমিষে উধাও। আহানা টাকাগুলোর দিকে চেয়ে মুখ গোমরা করে চলে গেল। শান্ত পাঞ্জাবি চেঞ্জ করে হাফ প্যান্ট আর টি শার্ট পরে নিয়ে দূরের মাঠটায় গোস্ত কাটতে বসে গেল। আহানা আপু, চলো না দেখবো। না, আমার ভয় করে এইসব দেখতে। তুমি যাও। না, তোমাকে নিয়ে যাব। তন্নি আহানার হাত টেনে মাঠের দিকে নিয়ে গেল। এত সব মানুষের ভিড়ে আহানার চোখ পড়ল শান্তর উপর। শান্ত দাঁত কেলিয়ে গোস্ত কেটে যাচ্ছে। হঠাৎ দক্ষিণা হাওয়ায় বুকটা কেঁপে উঠতেই সামনে তাকালো সে। আহানা চোখ বড় করে তাকিয়ে আছে। হাসবে কি কাঁদবে বুঝতেছে না। হাফ প্যান্টে শান্তকে যা লাগছে না। শান্ত লজ্জায় লাল হয়ে আরেকদিকে ফিরে বসে পড়ল। আহানা ফিক করে হেসে দিয়ে চলে আসলো ওখান থেকে। বিকেলের দিকে ছাদে এসে বসে আছে শান্ত। এখানে ভালো লাগতেছে না, এত এত সমস্যা এই বাড়িতে। এখন মনে হচ্ছে জব নিতেই হবে তাড়াতাড়ি করে। যাওয়ার সময় আহানাকে সাথে নিয়ে যাব, একা যেতে দিব না। নওশাদ ফোন দিয়ে বকাবকি শুরু করে দিয়েছে। শান্ত কেন সকাল থেকে একবারও ফোন করেনি। জানের দোস্ত না ছাই, এসব বলে যাচ্ছে সে। শান্ত অনেক করে কনভিন্স করলো ওকে। এটাও বলল যে ঢাকায় ফিরে ওকে নিয়ে ঘুরতে যাবে। আহানা তার সালেহা মায়ের কবরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। কাল মৃত্যুবার্ষিকীও না। আহানা নিজের হাতে রান্না করবে। সবাই প্লেট নিয়ে বসে গেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। শান্ত পকেটে হাত ঢুকিয়ে এদিক ওদিক দেখে সব তদারকি করে যাচ্ছে। আহানার প্লেটটাও রুমে রাখা, সে গেছে হাত ধুতে। শান্ত উকি দিয়ে দেখলো প্লেটে অল্প গরুর গোস্ত আর আলু, আর কিছু নেই।
রহিমা খালাকে দেখে আরেক বাটি গোস্ত এনে রাখলো পাশে, তারপর চলে গেল। আহানা হাত ধুয়ে এসে বলল, ওমা এত গোস্ত আসলো কই থেকে? রহিমা খালা বলে গেছেন, উপর পক্ষের কড়া আদেশে বেশি গুস্ত দেওয়া হয়েছে ওকে। উপর পক্ষ মানে? রহিমা খালা মুচকি এসে চলে গেলেন, কিছু বললেন না। ও মা, এদের সবার হলোটা কি বুঝি না আমি। আহানা বিকালের দিকে হাঁটতে হাঁটতে সেই ডোবাটার কাছে আসলো। এটা এখন আর ডোবা নেই, পরিষ্কার হয়ে গেছে, সব ঘাটও লাগানো হয়েছে। আহানা নিচে নেমে ঘাটে বসে ডোবাটার দিকে তাকিয়ে রইল। কেউ যদি বলে তাকে আমি এই ডোবায় আর ফেলতে পারি না। আহানা চমকে পেছনে তাকালো। শান্ত দাঁত কেলিয়ে ওর পাশে এসে বসলো। তো কি খবর ম্যাডাম, কি ভাবেন? আপনি এখানে কি করেন? আমার ইচ্ছা, তোমার কি? এটা তোমার ডোবা? আপনি কি ঠিক করে কোনোদিনও কথা বলবেন না? না, যেমন তুমিও পারো না। কাল রেডি হয়ে থেকো, একসাথে ঢাকায় ফিরবো। আপনার মাথা ঠিক আছে? কাল সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী, আমি কাল যেতে পারবো না। সেটা তো আমিও জানি, সারাদিন থেকে রাতে রওনা দিব। আমি আপনার সাথে? ইম্পসিবল। কেন? শান্ত জ্যাকেট টেনে চোখ মেরে বলল, আমাকে কি তোমার ভাল লাগে না? অবশ্য রতনে রতন চিনে, তুমি আমাকে দেখে ক্রাশিত হবেই বা কেন? যান আপনি, আমি একা যেতে পারবো, এসেছিও একা। ও তাই? তোমার টিকিট আছে তো, ফিরতি টিকিট? আহানা চোখ বড় বড় করে ভাবলো, সত্যি তো। আমার কাছে তো ফিরতি টিকিট নেই, আমি তো আসার সময় রিকোয়েস্ট করে একটা সিট পেয়েছিলাম। কেউ যদি বলে তাকে আমি একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। নো থ্যাঙ্কস। কথাটা বলে আহানা উঠে চলে গেল। আরে দাঁড়াও, কিভাবে ঢাকায় ফিরবে সেটা তো বলো। আপনার জানা দরকার নেই। উফ, এই মেয়েটা তো নাছোড় বান্দা। শান্ত পকেটে হাত ঢুকাতে চমকে গেল। পকেট থেকে বের করে দেখলো 5,000 টাকা। এগুলো তো আমি আহানাকে দিয়েছিলাম, আবার ফেরত দিল। টাকা নিলে কি হয় আমি বুঝি না, সব সময় ফেরত দেয়। আর আমার পকেটে টাকা রাখলো কেমন, আমি তো টেরই পেলাম না। পরের দিন ছোটখাটো আয়োজন শুরু হয়ে গেল। আহানা নিজের হাতে রান্না করছে, শান্ত আশ্রমের বাচ্চাদের সাথে মজা করছে। আহানাকে সাহায্য করার জন্য রহিমা খালাও আছেন। শান্ত মাঝে মাঝে রান্নাঘরের দিকে এক পলক তাকায়। আহানা ওড়না কোমরে বেঁধে রাখছে মন দিয়ে। প্রতি বছর সালেহা বেগমের মৃত্যুবার্ষিকীতে আল্লাহর ওয়াস্তে আশ্রমের সবার জন্য রান্না করা হয়। এবছর আহানা আছে বলে সে রাখছে। শান্ত মায়ের কবরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। হঠাৎ মনে হলো মা হাসছে ওর দিকে তাকিয়ে। শান্ত লুকিয়ে কিছু করলে মা যেমন করে হাসতো এখন তেমন করেই হাসলো। শান্ত চমকে এদিক ওদিক তাকালো, মাকে আর দেখতে পেল না। মাঝে মাঝে এরকম চোখের সামনে মাকে দেখতে পায় সে, মনের ভ্রম। মা এমন করে হাসলো কেন? আমি তো কিছু লুকাই নাই। নাকি আহানাকে নিয়ে আমার সাথে মজা করলো? উফ মা, তুমিও না। তুমি তো জানো আহানা আমার টাইপের না। আমার কথায় ও রাগ চেপে থাকে ওর মাথায়। ওর সাথে কি আমাকে মানাবে? হুদাই হাসলা আর আমাকেও লজ্জায় ফেললা। রান্না শেষে সবাই বসে পড়লো খাওয়ার জন্য। শান্ত একটা প্লেট নিয়ে বাচ্চাদের পাশে বসে গেল। আহানা নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। শান্তর সামনে এসে এক চামচ দিতেই ও বলল, ঝাল বেশি দাওনি তো? বাচ্চাদের জন্য আলাদা করে কম ঝাল দিয়ে বানানো হয়েছে। আহানা কথাটা বলে চলে গেল। শান্ত ভাবনায় পড়ে গেল। আহানা, এটা কি বলতো? আমি বাচ্চা? ওর নিজেই তো বাচ্চা। আমি তো ওর থেকে 5-6 বছরের বড়, আর ও আমাকে বলে আমি বাচ্চা। দেখাবো মজা। আজ পুকুরে চুবাই, ওর কটু কথার জেদ উঠাবো আমি। আহানা নিজেও খেতে বসলো সবাইকে খেতে দিয়ে। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লো। দুপুরের ঘুম, বাইরে কড়া রোদ। আহানা মগে করে পানি নিয়ে বের হলো মুখ ধোয়ার জন্য। রান্না করার সময় ধোয়া চোখে মুখে ঢুকে এখন চোখ খসখস করছে। মুখে পানি দেওয়ার আগে শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। কি? আমি বাচ্চা? কে বললো? তাই নাকি? চুপ। তোমাকে বলছি না আমাকে নিয়ে মজা করবা না? ওইবার তো ছাদ থেকে ফেলবো বলছিলাম, এবার পুকুরে ফেলে দিব। শান্ত আহানার হাত মুঠো করে ধরতে আহানা ভয়ে হাতে মগের সব পানি শান্তর গায়ে মেরে দিল। শান্ত চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আহানার হাত ছেড়ে দিয়ে হাত দিয়ে মুখ মুছছে। আহানা এক দৌড়ে পালালো। আজ তোমাকে কে বাঁচাবে আহানা? শান্ত দৌড় দিল। আহানা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে। আশ্রমের বাইরে আশেপাশে শান্তকে দেখা যাচ্ছে না। উফ, বাঁচলাম। আহানা একটু এগিয়ে যেতেই কেউ একজন পিছন থেকে হাত টেনে ওকে কাছে নিয়ে আসলো। আপনি এখানে? আমি। তুমি আমাকে পানি দিয়ে ভিজাইছো না, আমিও ভিজবো। শান্ত ক্ষেতের কাছে আহানাকে টেনে নিয়ে গেল। এই প্লিজ হাত ছাড়ুন, আর কখনো এমন করবো না, সত্যি।
শান্ত দাঁত কেলিয়ে খেতে থাকা মটর চালু করে দিল। আহানা নিজেকে ছাড়ানোর সব চেষ্টা করছে। শান্ত এত শক্ত করে আহানাকে ধরেছে যে নিজেকে ছাড়ানোটা সাধ্য তার নেই। শান্ত আহানাকে টেনে মটরের সামনে দুম করে ফেলল। আহানা হাত দিয়ে মাথা ঢেকে বসে আছে, পানিতে ভিজে অবস্থা টইটুম্বর। প্লিজ পানি বন্ধ করেন, আর আপনাকে ভিজাবো না তো, সরি। না, আমার রাগ যাওয়ার পর্যন্ত ভিজো। শান্ত খেতে নেমে একটা খুঁটির সাথে খড়কুটো দিয়ে আহানার হাত বেঁধে দিয়ে আবার উঠে গেল। পাশের একটা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। আহানা ভ্রুকুচকে ওর দিকে চেয়ে হাত খোলার চেষ্টা করছে খুঁটিটা থেকে। চরের শুধু নেওয়া হয়ে যাবে আজ। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আপনাকে আমি ভালো মনে করেছিলাম। হ্যাঁ, তাই তো আমাকে মগের পানি দিয়ে ভিজাই দিছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন পুকুরে চুপাবেন, তাই। তো সত্যি কি পুকুরে চুবাইতাম? আমি তো জানি তুমি সাঁতার জানো না। বেশি বকবক না করে পানি বন্ধ করেন, আমার মাথা ধরছে। একসাথে চা খাবো, মাথা ব্যথা চলে যাবে। শেষে উপায় না পেয়ে আহানা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, হাত পা ছড়িয়ে কাদায় ছড়াছড়ি করে ফেলছে। শান্ত এবার দয়া হলো, উঠে এসে পানি বন্ধ করে আহানার দিকে হাত বাড়িয়ে ধরল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।